বুদ্ধি যার বল তার, ICSE 2016 এসছে এর গল্পটা। আর যেমন কর্ম তেমন ফল, এই গল্পটা, এই দুটো গল্প ইন্টারনেট থেকে বার করতে হবে। জলে কুমির ডাঙায় বাঘ, এটা ICSE 2015। সে মাসটা ছিল আষাঢ় মাস। অঝোর ধারায় বৃষ্টি ঝরছে। আষাঢ় মাসে এমন বৃষ্টি বিগত 20 বছরে দেখা যায়নি। বৃষ্টির রকম সকম দেখে মনে হচ্ছে বন্যা হবে। বৃষ্টির তোড়ে মাঠ ঘাট রাস্তা সবই জলের তলায় চলে যাচ্ছিল। চারদিকে শুধু জল আর জল। বাড়ির উঠোনেও জল ঢুকে পড়েছে। মাটির ঘর সব ভেঙে পড়েছে। লোকে আশ্রয় নেবার মতো ঠাঁই নেই কোথাও। যানবাহন সব বন্ধ। কেবল নৌকা আর ভেলাই ভরসা। শচীনবাবু আর অমিতবাবুর বাড়ি দুটো পাশাপাশি ছিল। গ্রামের পাকা বাড়ি বলতে এই দুটো বাড়িই বোঝায়। তাই অসহায় লোকজন এদিকেই ধেয়ে আসছে আশ্রয় নিতে। কিন্তু ঠাঁই নেই, ঠাঁই নেই। গ্রামের অত মানুষের ঠাঁই হবে কি করে? প্রবল বর্ষণে নদীর বাঁধ ভেঙে যায়। নদীর জল প্রবল বেগে ছুটে আসে সব কিছুকে গ্রাস করে নেবার জন্য। বাঁধ ভাঙা জল ও বৃষ্টির জল মিলে এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করে। সবকিছু ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। গরু ছাগল সব বন্যার তোড়ে ভেসে যাচ্ছিল। চারিদিকে শুধু জল আর জল। মাথার উপর নীল আকাশ। খাবার দাবার কিছুই নেই। সাহায্য যে আসবে তার পথও বন্ধ। খান্তি মাসির বাড়ি রাস্তা ধারেই, কিন্তু মাটির ঘর, খড়ের চাল, তাই আগেই পড়ে গেছে। কিন্তু মাটির ঘর আর খড়ের চাল তাই আগেই পড়ে গেছে। জিনিসপত্র কিছুই বের করে আনা সম্ভব হয়নি। হঠাৎ দেখা গেল জলের প্রবল তোড়ে একটি শিশু ভেসে যাচ্ছে। জলের যে বেগ, তাতে শিশুটির মৃত্যু অবশ্যম্ভাবী। হঠাৎ দেখা গেল খান্তি মাসি নেই। শিশুটিকে বাঁচাবার জন্য সে জলে ঝাঁপ দিয়েছে। এরপর লক্ষ্য পড়ল খান্তমাসির পিছনে খান্তমাসির পিছনে কি যেন ভেসে চলেছে, একটা বিশাল গোখরো সাপ। খান্তমাসি সাপটিকে দেখে উভয় সংকটে পড়ে। সে নিজে সাপের হাত থেকে বাঁচবে না শিশুকে বাঁচাবে। অবশেষে এই উভয় সংকট থেকে খান্তমাসিও শিশুটিকে আম, এবং অবশেষে উভয় সংকট থেকে খান্তিমাসি ও শিশুটি উভয়ই রক্ষা পায়। দুজন সাহসী যুবক জলে ঝাঁপিয়ে পড়ে খান্তিমাসি ও শিশুটিকে উদ্ধার করে। সাপটি অবশ্য জলের তোড়ে কোথায় ভেসে যায় কে জানে। শিশুটি বেঁচেছে দেখে খান্তিমাসি স্বস্তির নিঃশ্বাস ফেলে এবং ভগবানকে ধন্যবাদ জানায়। নেক্সট কোয়েশ্চেন। সুখের দিন কারু চিরকাল থাকে না। এটাও আগে হয়েছে, তবু বলে দিচ্ছি। এই জগৎ পরিবর্তনশীল, তাই কারোর সব দিন সমান যায় না। আলোর পর যেমন অন্ধকার আসে, আবার অন্ধকারের পরে আলো, এইভাবে চলে দিন রাত্রির কারবার। তেমনি মানুষের জীবন চিরদিন মানুষ জীবনে চিরকাল সুখী থাকতে পারে না। এই তো আমাদের পাড়ার ক্ষীরোদবাবুর কথা বলি। তার 3 পুত্র 4 মেয়ে, সবাই শিক্ষিত। মেয়েদের বিয়ে হয়ে যায় ভালো ভালো বাড়িতে, কিন্তু ছেলেরা চাকরি পায়নি, তাই তারা বিয়ে করেনি। ক্ষীরোদবাবু অবস্থাপন্ন লোক ছিলেন, তাই তিনি মোটামুটি সুখেই জীবন নির্বাহ করেছেন। কিন্তু এদিকে ছেলেদের কিছু হচ্ছে না দেখে তিনি খুব চিন্তিত। বড় ছেলে বেদতোষ চাকরি না পাওয়া, এত কঠিন কঠিন নামের দরকার নেই। রামু চাকরি না পাওয়ার জন্য পাগলের মতো হয়ে গেছে। অন্যদিকে মেজ ছেলে ননীগোপাল ভবঘুরের মতো ঘুরে বেড়ায়। কখন যে কি করে তার কোনো ঠিক ঠিকানা নেই। পাড়ার ক্ষীরোদবাবু একটা শ্রদ্ধার আসন ছিল, কারণ মানুষটি সৎ ও মিতভাষী। ময়হস্যই ত ভয়াকার পেটকাটা মূর্ধন্যস্বই দীর্ঘই। কিন্তু ছেলেদের জন্য আজ ক্ষীরোদবাবুর কথা কেউ শোনে না। ছোট ছেলে মস্তানি করার জন্য সকলেই প্রায় তাকে এড়িয়ে চলে। রাস্তাঘাটে পরিচিত লোকের সঙ্গে দেখা হলে অনেকেই মস্তানের বাবা বলে মুখ ফিরিয়ে নেয়।
ক্ষীরোদবাবু মরমে মরে যান। তাই ক্ষীরোদবাবু এখন চিন্তায় বিমর্ষ হয়ে পড়েছেন। যার আগে সুখে দিন কাটতো তার আজ এই অবস্থা। কথায় আছে সুখের দিন কারো চিরকাল থাকে না। ক্ষীরোদবাবুর এই অবস্থা আমাদের এই প্রবাদের কথা স্বীকার করে নিতে বাধ্য করে নাকি? এবার আইসিএসি 2014, অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। গ্রামোন্নয়নের ব্যাপারে গ্রামের মানুষদের গয়রফলা আকার ময়কার গ্রামোন্নয়ন দন্তন্নয় দন্তন্য অন্তস্থ অ দন্তন্য একার র। গ্রামোন্নয়নের ব্যাপারে গ্রামের মানুষের দায়িত্ববোধ উদ্বুদ্ধ করতে গিয়ে হস্যৌ দয় হসন্ত বয় হস্যৌ দয় ধ উদ্বুদ্ধ করতে গিয়ে গ্রাম প্রধান অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট করে বসেছেন। বহু লোককে নানা কাজের ভার দিয়ে কোনো কাজই ঠিক মতো শেষ করতে পারছেন না। নিজে তদারকি করে সবার কাজ ঠিকমতো দেখাশোনা করতেও পারছেন না। তাই উন্নয়নের আসল উদ্দেশ্যই ব্যর্থ হতে বসেছে। ঘোড়াদহ গ্রাম প্রধান রমেন মল্লিক। গ্রামের মানুষ তাকে ভালোবাসে, শ্রদ্ধা করে। গ্রামের উন্নয়নের কাজকর্মে তার সজাগ দৃষ্টি। তাই রাস্তাঘাট নির্মাণ, টিউবওয়েল বসানো, চাষের জন্য জল সরবরাহ, নদীতে বাঁধ দিয়ে বন্যা প্রতিরোধ, 100 দিনের কাজকর্ম, বাড়িঘর তৈরি প্রভৃতি ব্যাপারে তাকে ব্যস্ত থাকতে হয়। সব কাজ ঠিকভাবে সম্পন্ন করার জন্য তিনি গ্রামের বহু মানুষকে দায়িত্ব দিয়ে বসেন। তিনি ভাবতেও পারেননি যে অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট হবে। বেশ কিছুদিন অতিবাহিত হওয়ার পর তিনি বুঝতে পারেন কোনো কাজই ঠিকমতো সম্পন্ন হচ্ছে না। অনেক লোকের উপর দায়িত্ব থাকায় সকলেই ভাবে যে সে না করলে অন্য কেউ করবে। এভাবে সব কাজই প্রায় অসমাপ্ত থেকে যাচ্ছে। অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয়, তেমনি অধিক সংখ্যক মানুষের তদারকিতে সব কাজ পণ্ড হয়ে যায়। আর একটা জিনিস এখানে লিখতে হবে, টাকা টাকা তজরূপ হচ্ছে, কেউ কাজ ঠিক মতো করছে না, সকলেরই ফাঁকিবাজি মন হয়ে গেছে, সবাই ফাঁকি দিয়ে একে অপরকে দোষ দিচ্ছে। এই রকম টাইপের কিছু কথা লিখে অধিক সন্ন্যাসীতে যেমন গাজন নষ্ট হয়, তেমনি অধিক সংখ্যক মানুষের তদারকিতে সব কাজ পণ্ড হয়। এবার আইসিএসি 2013, আরেকটা গল্প দেখতে হবে, ইচ্ছে থাকলে উপায় হয়। এটাও নেই লেখা, এটাও প্রিন্ট বার করতে হবে। অতিদর্পে হত লঙ্কা, এটা হচ্ছে আইসিএসি 2013-এ। ঠাকুমার মুখে শুনেছিলাম লঙ্কার রাজা রাবণের নাকি অতিরিক্ত অহংকারের জন্য পতন হয়েছিল। বাস্তবে আমারও একটি অনুরূপ অভিজ্ঞতা হয়েছিল। আমাদের স্কুলে সুমন বড়লোকের ছেলে। প্রতিদিনই নতুন নতুন গাড়ি চড়ে সে স্কুলে আসে, হাতে দামি ঘড়ি, পকেটে দামি পেন, পরনে জামা কাপড় বেশ দামি। সকলের সঙ্গে সে ভালোভাবে মেশে না। মেলামেশার ব্যাপারে একটু উন্নাসিক বলা চলে। হস্যৌ দন্তন্বয় দন্তন্বয় আকার দন্তস্বয় হস্যই ক, উন্নাসিক বলা চলে। ক্লাসে সকলের সঙ্গে সে মেশে না। তার বন্ধু বান্ধব দু একজন, ক্লাসের অধিকাংশ ছেলে তার দিকে সম্ভ্রমের দৃষ্টিতে তাকায়। সুমন তার আর্থিক স্বাচ্ছন্দ্যের জন্য গর্বিত। তার কথাবার্তায় চলায় অহংকারের ছাপ। অপরদিকে অপরের দুঃখ বেদনার প্রতি তার আগ্রহ কম। কিন্তু নিজের সুখ স্বাচ্ছন্দ্যের দন্তস্বয় হস্যৌ খ সুখ, দন্তস্বয় বয় আকার চয় ছ, দন্তন্বয় দয় জফলা একার র, সুখ স্বাচ্ছন্দ্যের ব্যাপারে সে যথেষ্ট সচেতন। বাড়ি থেকে ভালো ভালো টিফিন আনে, বাইরে দাঁড়িয়ে থাকা গাড়িতে গিয়ে বসে টিফিন খায়, পরে ক্লাসে ফিরে আসে। মলয়ের উন্নাসিকতায় হস্যৌ দন্তন্বয় আকার দন্তস্বয় হস্যই উন্নাসিকতায় ক্লাসের অধিকাংশ ছেলেই ক্ষুব্ধ। তাই তারা সুযোগ খোঁজে
কিভাবে মলয়কে শিক্ষা দেওয়া যায়। সুযোগও মিলে গেল। সেদিন মলয় গাড়িতে করে স্কুল আসছিল। হঠাৎ রাস্তার মাঝখানে একটা ষাঁড় দাঁড়িয়েছিল। লাল গাড়ি দেখে ষাঁড়টা হকচকিয়ে যায়। কোনো কিছু বুঝে ওঠার আগেই ষাঁড়টা প্রচণ্ড জোরে শিং দিয়ে কোঁচে ধাক্কা মারল। মলয় প্রচণ্ড ঝাঁকুনিতে ছিটকে গিয়ে পড়ল রাস্তার পাশে নোংরা নালায়। নালার জলে কাপড় চোপড় নোংরা হয়ে গেল। অসহায়ভাবে সে ক্লাসের ছেলেদের দিকে তাকাতে লাগলো, কিন্তু কেউই তাকে সাহায্যের জন্য এগিয়ে এলো না। তখন সে বুঝতে পারলো তার অতিরিক্ত অহংকারের জন্যই তাকে সবাই বর্জন করেছে। তার দুর্গতিতে সবাই খুশি হয়েছে। এবার আইসিএসি 2012, শক্তের ভক্ত নরমের জম। কথায় আছে বিড়াল নরম মাটি দেখলে আঁচড়ায়। বাস্তব জীবনেও কথাটা সর্বাংশে সত্য। নলহাটিতে চৌধুরী পরিবারের কর্তা বিমল চৌধুরী দেখলে মনে হয় অত্যন্ত রাশভারী মানুষ। দৃঢ় গাম্ভীর্য বজায় রেখে চলেন। বাড়ির লোকজনেরা তার ভয় তথস্থ। তার বজ্র গম্ভীর হাঁক ডাকে সবাই ভীত ও সন্ত্রস্ত। দন্তস্ব দন্তন্বয় তয়রফলা দন্তস্বয় থ। আবার এই চৌধুরী মশাই গ্রামের আশীর্বাদী শিক্ষক অমলবাবুর কাছে নতজনু হয়ে থাকেন, কারণ অমলবাবু সৎসাহসী এবং সত্যবাদী। গ্রামের মানুষের আপদে বিপদে তিনি সবার আগে এগিয়ে আসেন। গ্রামের মানুষের আপদে বিপদে তিনি সবার আগে এগিয়ে আসেন, সাধ্যমতো সাহায্য করেন, কোনো অবস্থাতেই পিছপা হন না। এই এই নিয়ে এই নিয়ে চৌধুরীবাবুর সঙ্গে তার বহুবার সংঘাত বেঁধেছে, কিন্তু অমলবাবুর অকাট্য যুক্তির কাছে হার মেনেছেন, তার সিদ্ধান্তই মেনে নিতে বাধ্য হয়েছেন। অথচ বাড়ির লোকজনের কাছে তার হিত হম্বিতম্বিরা শেষ নেই, কারণ বাড়ির লোকজনরা তার পোষ্য। তার দয়াতেই তারা খেয়ে পরে বেঁচে আছেন। এইসব মানুষের প্রধান দুর্বলতা হলো আর্থিক দুর্বলতা। অর্থের দাসত্ব করতে গিয়ে তারা চৌধুরীবাবুর সমস্ত অত্যাচার মাথা পেতে নিতে বাধ্য হন, কিন্তু অমলবাবুর কাছে তারা কোনো জারিজুরিই খাটে না। অমলবাবুর প্রবল ব্যক্তিত্বের কাছে তিনি মাথা নোয়াতে বাধ্য হন, তাই তিনি শক্তের ভক্ত নরমের জম হয়েই বেঁচে আছেন। আইসিএসি 2011, অতি লোভে তাঁতি নষ্ট। নির্জন প্রান্তরে এক ব্রাহ্মণ চলেছেন শালগ্রাম শিলা বুকে নিয়ে। তার মনে মনে হিসেব কষছেন কত পাওয়া যাবে। কমাস অন্তত নিশ্চিন্তে দিন কাটবে। গতকালই একটি বিবাহের অনুষ্ঠানে প্রাপ্তি ভালোই হয়েছে, তার উপর এক বিত্তবান যজমানের বাপের শ্রাদ্ধেও দান সামগ্রী পাওয়া গেছে ভালোই। বর্গের জ অন্তস্থ জ বর্গের জ ময়াকার দন্তনয়কার যজমানের বাপের শ্রাদ্ধেও দান সামগ্রী পাওয়া গেছে ভালোই। ফর্দ অনুযায়ী 6-7 মাসের অন্ন সংস্থান হবেই। কাঁধে একটা ঝুলি, তাতে আছে পাঁজি পুঁথি আর খালি খানদশেক থলি। এই পথটা নির্জন হলেও সময় কম লাগবে। 1 ঘন্টার পর 25-30 মিনিট গন্তব্যস্থলে পৌঁছে 1 ঘন্টা পর 25-30 মিনিটে গন্তব্যস্থলে পৌঁছে যাবেন। মনে মনে হিসেব করছেন আর পা চালাচ্ছেন। হঠাৎ কিছু একটা দেখে ব্রাহ্মণের গতি মন্থর হলো। সামনেই দেখতে পেলেন একটি বাঘকে। ব্রাহ্মণকে দেখে বাঘটি আড়মোড়া ভেঙে উঠে দাঁড়ালো। ব্রাহ্মণকে দেখে দুবার জিভ দিয়ে ঠোঁট চেটে নিল। বাঘকে দেখে ব্রাহ্মণের অন্তরাত্মা তো খাঁচা ছেড়ে উড়ে যাবার উপক্রম। বাঘ ব্রাহ্মণের মনের অবস্থা বুঝতে পেরে বলল, এ বাবা, এই বাঘ ফাঘ বলা তো চলবে না, এটা চলবে না।
চোর পালালে বুদ্ধি বাড়ে, অতি লোভে তাঁতি নষ্ট, অন্য জায়গায় দেখতে হবে। চোর পালালে বুদ্ধি বাড়ে। বাড়িতে, এটা আইসিসি 2010। বাড়িতে সন্ধ্যাবেলা বসে টিভি দেখছি, ছুটির দিন তাই খোশ মেজাজে আছি। দেখতে দেখে দেখতে দেখতে তখন যে রাত্রি 10:30 বেজে গেছে বুঝতে পারিনি। খেয়ে দিয়ে শুতে যাব, হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ। বাড়িতে বাবা থাকেন না, বৃদ্ধ দাদু, মা, আমি আর ছোট বোন সানা। ঘরের আলো শোনা। ঘরের আলো জেলে দরজা খুলতেই 4-5 জন লোক কালো রুমালে উম মুখ ঢাকা দিয়ে ঘরে ঢুকে পড়লো। সামনে পিস্তল ধরে চেঁচামেচি করতে মানা করে দাদুর কাছাকাছি আলমারির চাবি চাইলো। দাদু কোনো রকম ঝুঁকি না নিয়ে তাদের চাবি দিয়ে দিলেন। তারপর আমাদের বাড়ির সবাইকে একটা ঘরে আটকে রেখে তারা আলমারি সিন্দুক খুলে টাকা কড়ি গয়নাগাটি দামি জিনিসপত্র বার করতে থাকে। এখানে আগেই বিএসএনএল টেলিফোনের তার ছিঁড়ে দেওয়ায় থানায় সংবাদ দেওয়ার অবস্থা রাখেনি। প্রায় 8 ঘন্টা ধরে লুটপাট সেরে তারা চলে যাওয়ার আগে হুমকি দিয়ে যায়, খবরদার চেঁচামেচি করবে না, পুলিশ জানলে সব কটাকে খুন করে রেখে যাব। এই অবস্থায় আমাদের পক্ষে অন্য কিছু করা সম্ভব ছিল না, তবে যাওয়ার আগে বাইরের থেকে শিকল তুলে দিয়ে যায়। তখনও মনে হচ্ছিল না যে দাদুর মোবাইলে ফোনটা তো কাছেই ছিল। যদিও চোররা তখন পালিয়ে গেছে, তবু পুলিশকে জানাবার জন্য মোবাইলে ফোন করা হলো। বাড়ির কাছেই থানা, তাই বিভিন্ন দিক থেকে পুলিশের জিপ এসে হাজির হলো। কতগুলো রাস্তায় টহল দিচ্ছিল। খবর পেয়ে তারাও তৎপর হয়ে পড়লো। পরদিন সকালে দাদুকে থানায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ অনেক কিছু জানতে পারলো। কয়েকজন সন্দেহজনককে থানায় ধরে রেখে দাদুকে নিয়ে দিয়ে শনাক্ত করালো। অনেক জিনিসপত্র উদ্ধার হলো। চোর পালালে বুদ্ধি বাড়ে, কথাটা সত্য। তবে একটু বুদ্ধি করে কাজ করলে অনেক সময় লোকসানের হার কমানো যায়। এটাও অন্য হলে ভালো হতো। চোর পালালে বুদ্ধি বাড়ে, আইসিসি 2010। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। নির্জন বনের মধ্যে, এটা আইসিসি 2009। নির্জন বনের মধ্যে দিয়ে এঁকে বেঁকে চলে গেছে সরু রাস্তা। ঘন বনে বিকেলের ছায়া ক্রমশ দীর্ঘতর হচ্ছে। ঘন বনে বিকেলের ছায়া ক্রমশ দীর্ঘতর হচ্ছে। দক্ষিণের বাতাস বনের মধ্যে দিয়ে ছুটে চলেছে। সেই বাতাস বনের পাতার ফাঁক দিয়ে বিচিত্র মর্মর ধ্বনি সৃষ্টি করে বয়ে চলেছে। বিকেলের সেই বিচিত্র পরিবেশ রাখাল আর গোপালকে বাড়ির বাইরে টেনে এনেছে। বনের সরু রাস্তার ধারে তারা এগিয়ে চলেছে। রাখাল আর গোপাল আশৈশব বন্ধু। একই গ্রামে একই পাড়ায় থাকে, একই স্কুলে একই ক্লাসে পড়ে। দুজনেরই খুব মনের মিল। প্রায় একই জামা কাপড় পরে, একই সঙ্গে ঘোরাঘুরি করে, তাই পাড়ায় সবাই তাদের মানিক জোড় বলে ডাকে। দুজনে বনের নির্জন পথে এগিয়ে চলেছে। দুজনের ভিতরে নানা প্রসঙ্গে কথা হতে হতে হঠাৎ রাখাল বলে উঠল, ভাই গোপাল। গোপাল বলল, বল। ধর এখনই আমি কোনো বিপদে পড়ি, তাহলে তুই কি করবি? কেন, আমি তো আছি তোর পাশে। তোর জন্য আমি আমার এই তুচ্ছ জীবন পর্যন্ত দিয়ে দেব। তুই আর আমি জন্ম থেকেই বন্ধু, তোর জন্য জীবন দিতে আমি পিছপা হব না, বলে ওঠে গোপাল। আনন্দে দুজন দুজনকে জড়িয়ে ধরে। দুজনেই একসঙ্গে বলে ওঠে, আমরা দুজনে শৈশব বন্ধু। আমাদের এই বন্ধুত্ব কোনোদিনই ছাড়াছাড়ি হবে না। এ কথা বলতে বলতে দুজন এগিয়ে চলে। হঠাৎ রাখাল দেখতে পায় একটা প্রকাণ্ড ভাল্লুক তাদের দিকে এগিয়ে আসছে। সেই ভাল্লুকের গল্প। এটা সেই পকেট মারা ট্রেনের গল্পটা ভালো ছিল, এটা ভালো নয়। বাকিটা ওই পকেট মারা ট্রেনের গল্পটা লিখে দেওয়াই ভালো। লেখাপড়া করে যে, গাড়ি ঘোড়া চড়ে সে। আইসিসি 2008। হাওড়া জেলার একটি বিখ্যাত গ্রাম বারুয়ে। কলকাতা থেকে গ্রামটির দূরত্ব প্রায় 40 কিলোমিটার। সেখানে নেই লেখাপড়ার কোনো সুযোগ সুবিধে, নেই হাসপাতাল, চলাচলের জন্য নেই পাকা রাস্তা। সব মিলিয়ে গ্রামটিতে 300 ঘর লোক বাস করে। এরা অধিকাংশ গরিব চাষি ও দিনমজুর, তাই লেখাপড়ার প্রতি তেমন আগ্রহ নেই এখানকার মানুষের।
এই গ্রামেরই একটি দুস্থ পরিবারে তিন ভাই অতি কষ্টে লেখাপড়া চালিয়ে যায়। পাশে পুরাস গ্রামে পাশে পুরাস গ্রাম প্রায় 5 কিলোমিটার দূরে। প্রতিদিন হেঁটে এরা স্কুল যায়, মন দিয়ে লেখাপড়া করে। মেধাবী ছাত্র হওয়ায় স্কুলে ফি দিতে হয় না। মা লেখাপড়া না জানলেও ছেলেরা লেখাপড়া শিখে বড় হবে এ ব্যাপারে অত্যন্ত আশাবাদী ছিলেন। এই গণ্ড গ্রাম থেকেই তিন ভাই উচ্চ মাধ্যমিক পাশ করে কলকাতায় আসে। বড় ভাই উচ্চ মাধ্যমিকে জাতীয় বৃত্তি পায়, সেন্ট জেভিয়ার্সে ভর্তি হয়, বিএসসি পাশ করে ইন্ডিয়ান এয়ার ফোর্সে যোগ দেয়, শেষ পর্যন্ত এয়ার কমান্ডার হয়ে অবসর নেয়। মেজ ভাইয়ের পড়াশোনায় বেশ ভালো, সে জাতীয় বৃত্তি পায় এবং বিএসসি অনার্স পাশ করে ভারত সঞ্চার নিগমে যোগদান করে। পরে টেলিফোনে জেনারেল ম্যানেজার হয়ে অবসর নেয়। আজ সে 42,000 টাকা অবসরকালীন ভাতা পায়। তবে একটিমাত্র ছেলে যাদবপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে, তার একটিমাত্র ছেলে যাদবপুর থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করে। পরে এমবিএ করে আইবিএম এর জেনারেল ম্যানেজার হয়। প্রায় মাসে প্রায় 3 লক্ষ টাকা বেতন পায়। তার সোনারপুরে একটি নিজস্ব বাড়ি ও গড়িয়াতে একটি ফ্ল্যাট আছে, তিনখানা গাড়ি আছে। ছোট ভাই কলা নিয়ে পড়াশোনা করে, সেন্ট জেভিয়ার্স থেকে অনার্স পাস করেন, যাদবপুর থেকে বাংলায় এমএ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাতত্ত্ব ও রাষ্ট্রবিজ্ঞানে এমএ পাশ করে। পরে সেন্ট জেভিয়ার্স থেকে বিএড পাশ করে কলকাতার একটি নামী মিশনারি স্কুলে শিক্ষকতা করে। কলকাতাতে তার বাড়ি গাড়ি সবকিছুই আছে। তার দুটি মেয়ে, দুই শিক্ষিতা এবং বিদেশি ফার্মে কর্মরতা। বর্তমানে ছোট ভাই বই লেখে ও ছাত্র পড়িয়ে জীবন ধারণের জন্য প্রয়োজন মতো অর্থ উপার্জন করতে সক্ষম। তার লেখা বইয়ের সংখ্যা প্রায় 242টি। জীবনে কষ্ট করে লেখাপড়া শিখেছিল বলেই আজ সুখ সমৃদ্ধিতে তাদের জীবন ভরে গেছে। তাই লেখাপড়া শেখে যে গাড়ি ঘোড়া চড়ে সে প্রবাদটি তাদের জীবনে সত্য বলে প্রতিভাত হয়েছে। যে সয় সে রয়, যে না সয় সে না, যে না সয় সে নাশ হয়। আইসিএসি 2007। শহর থেকে দূরে এক শহরতলির নাম কোন্নগর। সেখানে বাস করত বিদ্যুৎ ও তার বিধবা মা। বাবা মারা গেছেন কিছুদিন, বিদ্যুতের এখনো পড়াশোনা শেষ হয়নি, তাই চাকরি দুরস্ত। আপাতত কয়েকটি ছাত্র পড়িয়ে সামান্য কিছু রোজগার করে সে। বিদ্যুতের মা লেখাপড়া জানতেন না, তাই বাবার মৃত্যুর পর বাবার চাকরি পাননি। তবে ঘরে বসে একটা সেলাই মেশিনে জামা কাপড় সেলাই করে কিছু রোজগার করার চেষ্টা করেন, তবে তা সামান্যই। এভাবেই বেশ কষ্টে শিষ্টে দিন কাটছিল। আসলে এই কষ্ট যে কি তা যিনি দিয়েছেন তিনি ছাড়া আর কেউ বুঝতে পারবেন না। বিদ্যুৎ বঙ্গবাসী কলেজ থেকে অর্থনীতিতে অনার্স পাশ করে একটা সরকারি চাকরি পায়। সে ভাবলে ভগবান বোধ হয় মুখ তুলে চেয়েছেন, কিন্তু কিছুদিন যেতে না যেতেই বিদ্যুতের মা অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসার জন্য তাকে বড় হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারের পরামর্শ মতো চিকিৎসা চলল, কিন্তু মায়ের শরীরের কোনো উন্নতি লক্ষণ দেখা গেল না। এদিকে বিদ্যুতের মাইনের সবটাই প্রায় মায়ের চিকিৎসায় খরচ হয়ে যায়। বাধ্য হয়ে বিদ্যুৎ কয়েকটা প্রাইভেট টিউশন ধরে। ফলে অধিকাংশ সময় বাড়িতে ফিরতে রাত হয়, খাওয়া দাওয়া সময় মতো না হয় বিদ্যুৎ অসুস্থ হয়ে পড়ল। হঠাৎ বিদ্যুতের এক দূর সম্পর্কের আত্মীয়া কিছু না জেনেই বিদ্যুতের বাড়িতে এসে উপস্থিত হলেন। তার দুর্ঘটনায় তা তা এক দুর্ঘটনায় তার স্বামী মারা যায়। উম, তা আহ, তিনি বিদেশে বহুকাল কাটিয়েছেন, তাই তিনি বহু অর্থের মালিক। সম্পর্কে তিনি বিদ্যুতের মায়ের দিদি হন। মাসি বিদ্যুতের সঙ্গে বসে কি কি দরকার সব লিস্ট করলেন। বিদ্যুতের মায়ের চিকিৎসার জন্য সব রকম ব্যবস্থাই করলেন। জলের মতো টাকা খরচ করে বিদ্যুতের মাকে বাঁচিয়ে তুলল। বিদ্যুতের মা হাসপাতাল থেকে ফিরে ঘরদোর দেখে তো অবাক।
বাড়িতে বসার সোফা সেট, কালার টিভি, ওয়াশিং মেশিন, গ্যাস, টেলিফোন, ফ্রিজ সব এসেছে। মাসির কেউ না থাকায় মায়ের নামে একটি অঙ্কের টাকা তিনি রেখে দিলেন। বিদ্যুতের জীবনে যেন নতুন সূর্যোদয় ঘটল। জীবনে প্রচণ্ড দুঃখ কষ্ট সহ্য করার পুরস্কার ঈশ্বর তাকে দিলেন। এখন সে কলকাতায় নাম করা কলেজে অর্থনীতির অধ্যাপক। মনে মনে প্রায় ভাবে, যদি কষ্ট না সহ্য করে বিশ্বাস হারাতাম তবে কি আর সৌভাগ্যের উদয় হতো? এটাও ভালো না। প্রকৃতি মানুষের বুদ্ধি বন্ধু, কিন্তু মানুষ হয়েছে প্রকৃতির শত্রু। 2006। মানুষ বুদ্ধি বলে বিজ্ঞানের কৌশলে কত মরুভূমিকে উর্বর করে তুলেছে, কত নদ নদীতে বাঁধ দিয়ে তারা গতিরোধ করে বিদ্যুৎ উৎপাদন করেছে, চাষের ক্ষেত্রে জল সরবরাহ করেছে, কত বন জঙ্গল কেটে চাষের জমি উদ্ধার করেছে, স্থাপন করেছে নতুন নতুন নগর, রাস্তাঘাট, বাণিজ্য কেন্দ্র। প্রকৃতির বুকে মানুষের একছত্র আধিপত্য বিস্তার সভ্যতার অগ্রগতিকে ত্বরান্বিত, তয়বর একার দন্তনয় বয় হস্যইত ত্বরান্বিত করেছে। পৃথিবীর সর্বত্র আজ মানুষের অগ্রগতির পদচিহ্ন অঙ্কিত হয়েছে। পৃথিবীর সর্বত্রে আজ মানুষের অগ্রগতির পদচিহ্ন অঙ্কিত হয়ে গেছে। যেদিকেই তাকানো যায় সেদিকেই মানুষ তার বিজয় পতাকা উড্ডীন করেছে। প্রকৃতি মানুষকে দিয়েছে সবকিছু, দিয়েছে ক্ষুধার অন্ন, পরনের বস্ত্র, বাসের নিমিত্ত ঘর, বাড়ির উপকরণ সবকিছু। প্রকৃতি উদার হস্তে দান করেছে নানা উপকরণ, যা দিয়ে মানুষ বর্তমান সভ্যতার প্রাসাদ গড়ে তুলেছে। প্রকৃতি বন্ধুর মতো অকৃপণ হস্তে সবকিছুই দান করেছে মানুষকে। কিন্তু মানুষ কি সেই বন্ধুত্বের মূল্য দিতে পেরেছে? না। প্রকৃতি বন্ধু হলেও মানুষ তার নানা কাজের মাধ্যমে প্রকৃতিকে শত্রুতে পরিণত করেছে। বন জঙ্গল পাহাড় পর্বত কেটে ভেঙে তছনছ করেছে কি শুধুমাত্র নিজের স্বার্থ সিদ্ধির জন্য। দন্তস্বয় বয়াকার থয়রে স্বার্থ, দন্তস্বয় হস্যই দয় ধয় হস্যই র, স্বার্থ সিদ্ধির জন্য সে প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে পারছে না। পৃথিবীতে বনভূমির পরিমাণ যা থাকা দরকার তা আর নেই। বাড়িঘর নির্মাণে পাহাড় পর্বত থেকে পাথর আহরণ করে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করেছে। আর অবশ্যম্ভাবী পরিণাম পার্থিব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। এর অবশ্যম্ভাবী পরিণাম হলো পার্থিব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন। হস্য পেটকাটা মূর্ধন্যস্বয় মূর্ধন্যয় আকার অন্তস্থ দন্তন্য। পরিণাম পার্থিব উষ্ণায়ন ও জলবায়ুর পরিবর্তন, অকাল বৃষ্টি অথবা বৃষ্টিহীনতা। এইভাবে চললে পৃথিবী একদিন ধ্বংস হবে, সেদিন আর বেশি দেরি নেই। নেক্সট, আইসিএসি 2005। উপস্থিত বুদ্ধির সাহায্যে দুর্ঘটনা থেকে বাঁচা। এবারে পুজোর ছুটিতে আমাদের আবাসনের কয়েকটি পরিবার কয়েকদিনের জন্য পুরী যাত্রা করেছিলাম। পুরীতে আমরা পুরী হোটেলে উঠেছিলাম, সামনে সমুদ্র, তাই সমুদ্র স্নানের লোভ সামলাতে না পেরে ও সমুদ্রে ঝাঁপাঝাঁপি করার জন্য বেরিয়ে পড়লাম। সমুদ্রে সমুদ্র উপভোগ করার জন্য বেরিয়ে পড়লাম। সঙ্গে রইল সজলদা। মা কাকিমা অন্যরা মন্দিরে পুজো দিতে এবং কেনাকাটা করতে যেতেন। দিন চারেক পরে মা কাকিমা মন্দিরে পুজো দিতে বেরিয়ে যেতেই আমরা কয়েকজন ছুট মারলাম সমুদ্র স্নানে। আমরা ছিলাম সংখ্যায় 7 জন। 5 জন সমুদ্রে নামলেও শিবাশিস আর হৃতবান নামলো না। ওরা হাঁটতে হাঁটতে পশ্চিম দিকে যাচ্ছিল। আমরা সমুদ্র স্নানে মেতে থাকায় ওদের গতিবিধি বুঝতে পারিনি। কিছু পরেই চিৎকার শুনতে পেলাম। বেশ কিছু দূরে একটা জটলা লক্ষ্য করলাম। বাঁচাও বাঁচাও বলে চিৎকার কানে আসতে লাগলো। ইতিমধ্যে আমাদের টিমের অন্যান্য সদস্যরাও এসে পড়েছে। সজলদা ব্যাপারটা বুঝে নিয়ে সেদিকে দৌড়ে গেল। ভিড় ঠেলে এগিয়ে যেতে তাদের চোখ ছানা বড়া। দেখতে পেল পৃথা আর শিবাশিস চোরাবালিতে পড়েছে, কিছুতেই উঠতে পারছে না। কি করে তাদের উদ্ধার করা যায়? হঠাৎ সজলদার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সামনে একটা নৌকা থেকে একটা মোটা কাছি নিয়ে এসে দড়িটা তাদের দিকে ছুঁড়ল। বলল দড়িটা ধরে তারা যেন উঠে আসে। পৃথা ও শিবাশিস ভয়ে তো প্রায় আধমরা,
দড়ি ধরে আস্তে আস্তে উঠে এলো। ইতিমধ্যে থানা থেকে পুলিশ এসে গেছে, স্থানীয় কাউন্সিলরও এসে গেছে, মন্দিরের পান্ডা এসে গেছে, মা বাবা তো উৎকণ্ঠায় সারা। আমরা উপন্মুখ বিপন্মুক্ত। বয়সই প দন্তনয় ময় হর্ষৌ কয়ত। বিপন্মুক্ত হওয়ায় তারা আবার মন্দিরে পুজো দিয়ে হোটেলে ফিরলেন। কেবলমাত্র সজলদার বুদ্ধির জেরে আমরা সেদিন মৃত্যুর হাত থেকে রক্ষা পাই। এটা ভালো লেখা। নেক্সট, আইসিএসি 2003, বিফলতায় সফলতার সিঁড়ি। ইংরেজিতে একটা কথা আছে, ফেইলিওরস আর দ্য পিলার্স অফ সাকসেস। বিফলতায় সফলতার সিঁড়ি কথাটা বাস্তব জীবনেও সর্বাংশে সত্য। চুঁচুড়ার সর্বজয় ঘোষের চয় দীর্ঘ চয়চন্দ্র বোস, না, চুঁচুড়ার চয়চন্দ্রবিন্দু দীর্ঘ চয়চন্দ্রবিন্দু দীর্ঘ ডয় শূন্য ডয়াকার চুঁচুড়ার সর্বজয় ঘোষ এক বাস্তব উদাহরণ। সর্বজয়বাবু বয়স তখন 60-এর কাছাকাছি। জমি জায়গা বাড়ি ঘর বাড়ি টাকা পয়সা কোনো কিছুরই অভাব নেই। অভাব কেবল শিক্ষার, কারণ বেশ কয়েকবার মাধ্যমিক পরীক্ষা দিয়েও তিনি সাফল্য অর্জন করতে পারেননি, কারণ জমি জমা বিষয় সম্পত্তির তদারকিতে বেশি সময় চলে যায়, তাই পড়াশোনা করার সুযোগ তিনি পাননি। এইভাবে 19 বার তিনি মাধ্যমিকে অসফল হন। ছেলেপুলে নাতি নাতনি নিয়ে তার ভরা সংসার। সেবার তার নাতনি পৃথা মাধ্যমিক পরীক্ষা দেবে। সর্বজয়বাবু ও নাতনির সঙ্গে পরীক্ষায় বসতে মনস্থির করেন। এ ব্যাপারে নাতনি পৃথা তাকে নানাভাবে উৎসাহ দিতে থাকে, পড়াশোনায় সাহায্য করতে থাকে। অবশেষে পরীক্ষার দিন এসে পড়ে। দাদু ও নাতনি পরীক্ষা দিতে বসে। যাওয়ার পথে নাতনি দাদুকে নানা বিষয়ে প্রশ্ন করতে থাকে, না পারলে নিজে বলে দেয়। প্রথম দিনের পরীক্ষা বাংলা মোটামুটি ভালোই হয়, ইংরেজিও ভালো হয়। অবশেষে আসে অঙ্ক পরীক্ষার দিন। সজয়বাবু স্থির করেন তিনি আর পরীক্ষা দেবেন না, কিন্তু নাতনি নাছোড়বান্দার জোর করে দাদুকে দিয়ে পরীক্ষা দিতে দেওয়া যায়। এরপর বিজ্ঞান পরীক্ষায় মোটামুটি নির্বিঘ্নে শেষ হয়। অবশেষে ফল প্রকাশিত হয়। নাতনি পৃথা প্রথম বিভাগে উত্তীর্ণ হয়, দাদুও অবশ্য কোনো রকমে পাশ করে। সর্বজয়বাবু পাশের সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে। বৃদ্ধ বয়সে মাধ্যমিক পাশ করায় চারদিক থেকে লোকজন তাকে দেখতে আসে। পাড়া জেলার ম্যাজিস্ট্রেট সাহেব সর্বজয়বাবুকে বিশেষভাবে আপ্যায়িত করেন। এইভাবে ব্যর্থতার পথ ধরে সর্বজয়বাবুর জীবনে সাফল্য আসে। পরে জানা যায় তিনি নাকি উচ্চ মাধ্যমিকও ভালোভাবে পাশ করেছিলেন। একটি বাজারের আত্মকথা। আমি একটি বাজার, একটি বড় শহরের অভিজাত 2017, আইসিসি 2017। আমি একটি বাজার, একটি বড় শহরে অভিজাত এলাকায় আমার অবস্থান। আমার নাম লেক মার্কেট। আমার সামনে দিয়ে চলে গেছে রাসবিহারী অ্যাভিনিউ। রয়াকার দন্তস্ব রাস বয়হস্যই হয়াকার রয় দীর্ঘে এ ভি নু, এ ভয়হস্যই দন্তন্বয় জফলা হস্য এভিনিউ। পূর্ব দিকে পরাশর রোড, পশ্চিমে জনক রোড, আর দক্ষিণে সর্দার শঙ্কর রোড। তবে আমার সৃষ্টি হয়েছিল তা ঠিক কবে বলতে পারি না। তবে কলকাতা শহরে যে কটি বড় বাজার আছে তার মধ্যে আমি ক্রেতা সাধারণের কাছে বিশেষ গুরুত্ব লাভ করেছি। দোকান আমার মূল অংশে অসংখ্য দোকানঘর আছে। এদিকে অন্যদিকে আছে অসংখ্য শাকসবজির স্টল বা শাকসবজির বাজার। পশ্চিম দিকে আছে মাছের বিশাল বাজার। মাছের বাজারের একদিকে আছে মুরগি ও খাসির মাংসের দোকান। মাছের বাজারে প্রায় 100 স্টল আছে, সঙ্গে আছে মাছ কাটার বেশ কয়েকটি স্টল। বাজার মুদিখানা, স্টেশনারি, ওষুধপত্র, মুড়ি মুড়কি, রুটি, কেক, মাখন, বিস্কুটের স্টলের সংখ্যাই বেশি। আছে কামধেনুর মিষ্টির দোকান, আছে কুন্ডু মেডিকেল শপ, আছে ফ্র্যাঙ্ক ক্রস মেডিকেল শপ, লেক বাসন স্টোর, শ্রী দুর্গা বাসন স্টোর, কাপড় চোপড়ের দোকান, ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল গুডসের দোকান, সেই সঙ্গে আছে পান বিড়ি সিগারেট
ঠান্ডা পানীয়, স্ন্যাক্স বার ইত্যাদির দোকান। শাকসবজি ও ফলের দোকানেরও সংখ্যা কম নয়, কম করে তা হবে প্রায় 50টি। সেখানে আলু, পেঁয়াজ, পটল, কুমড়ো, উচ্ছে, বেগুন, নারকেল, নানা রকম শাকসবজি, বাড়ি বড়ি, ফলমূল, আরও অনেক কিছু। আগে আমার উপরের ছাউনি ছিল টিনের, আলো বাতাসের ভালো ব্যবস্থা ছিল না। বর্ষায় বৃষ্টির জল পড়তো, পরিসর ছিল স্বল্প। গত 5-6 বছর হলো এই বাজার ভেঙে তৈরি হয়েছে লেক মল। এখানে নিচে যে সমস্ত ব্যবসায়ীরা ছিল তারা প্রত্যেকেই সুনির্মিত দোকানঘর পেয়েছে। বাইরে কিন্তু নতুন দোকানদাররাও ব্যবসা করার সুযোগ পেয়েছে। দোতলায় ও তিনতলায় হয়েছে বড় বড় বাজার, 4তলায় আছে অফিস, 5তলায় ও 6তলায় আছে সিনেমা, সিনেপলিস ও কর্পোরেশনের অফিস। ওপরে আছে আরও নানা অফিস। এই হলো আমার মূল অংশের কথা, কিন্তু বাইরের অংশে আছে নানা ছোটোখাটো দোকানপত্তর। রাস্তার দুধারে রয়েছে অজস্র দোকানপাট, সেখানেও প্রতিদিন বাজার বসে। আছে টি স্টল, আইসক্রিম স্টল, মুদিখানার দোকান, চায়ের দোকান, ওষুধের দোকান, আছে মিষ্টির দোকান, মুড়ি মুড়কির দোকান, গরম সিঙাড়া, পুরি ও জিলিপির দোকান, আছে ভুজিয়ার দোকান, আরও কত কি। প্রতিদিন সকালে হাজার হাজার ক্রেতাদের ভিড় বাড়ে। অজস্র ক্রেতার আগমনে মনে পড়ে কবির কথা, মাল কেনা বেচা, দর জানাজানি, কানাকুড়ি দিয়ে কত টানাটানি, হাসাহাসি করে কেউ দিল ভরে, কেউ গেল ঘরে ফিরে। কত রকমের মানুষ, কত কত বিচিত্র তাদের কথাবার্তা, বিচিত্র তাদের প্রয়োজন, সবই আমি দেখি, দেখে চিন্তা করি। দুপুরবেলা দোকানদাররা সকলেই বাড়িতে খেতে যায়, সন্ধ্যায় আবার ক্রেতা বিক্রেতারা আসে, আবার চেঁচামেচি কোলাহলে মুখর হয়ে পড়ি আমি। সন্ধ্যার আলো রোশনাই ভরে যায় সমস্ত বাজার চত্বর, রোশনাইতে ভরে যায় সমস্ত বাজার চত্বর। আস্তে আস্তে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে যায়, বাজারের লোকজনের যাতায়াত কমে যায়, 2-4টি দোকান বন্ধ হতে থাকে। 10টা, 10:30 নাগাদ প্রায় সব দোকান বন্ধ হয়ে যায়। বাজারের ভিতরে যারা রান্না বান্না করে নেয়, যারা থাকে তারা রান্না বান্না করে নেয়, তারপর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে। আবার সকালবেলা শুরু হয় কেনাকাটা, কোলাহল আর চেঁচামেচি। বেশ ভালো লাগে, কিন্তু এইভাবে কতদিন চলবে তা কে জানে। নতুন করে পরিবর্তন কোনো ঘটে যাবে কিনা তাও জানি না। তাই বর্তমানকে ভবিষ্যতের জিম্মায় দিয়ে বসে আছি আমি। বাংলার উৎসব আইসিএসি 2013। এত বঙ্গদেশ তবু রঙ্গে ভরা, এ কথাটি মর্মে মর্মে সত্য। কি এত বঙ্গদেশ তবু রঙ্গে ভরা, এ কথাটি মর্মে মর্মে সত্য। বাংলায় উৎসবের সমারোহ, 12 মাসে 13 পার্বণ বাঙালির লেগেই আছে। উৎসব সংস্কৃতির ধারক ও বাহক। উৎসবের দর্পণেই জাতির সামগ্রিক পরিচয়। উৎসবের দিনে সমস্ত জীর্ণতা ক্ষুদ্রতা মুছে একে অপরের সঙ্গে মিলিত হয় আনন্দের কলতানে। ষড় ঋতুর বৈচিত্র্যে উৎসব হয়ে ওঠে নিত্য নতুন। বাঙালি উৎসবপ্রিয় জাতি, উৎসবেই বাঙালির হৃদয়কে চেনা যায় ও জানা যায়। অতীতেই হৃদয়ের স্পর্শে এই উৎসবকে মধুময় করত। সকলের সমবেত চেষ্টায় তখন উৎসব হয়ে উঠত মুখরিত। চেষ্টা আগ্রহ নিয়েই সবাই উৎসবকে করে তুলত মনোহর। সেদিন এক অপরের সহৃদয়তার, তাই উৎসব আনন্দ কলতানে ভেসে যেত, যে হৃদয়ে হৃদয়ে ভরা এক পারস্পরিক বন্ধন। যুগ বদলায়, বদলায় তার চরিত্র, বদলায় অনেক কিছু। সমস্ত কিছুর মধ্যে উৎসব ও এলো, পালা উৎসব এলো, পালা বদলের হাওয়া, বাড়লো উৎসবের সংখ্যা, সেই সঙ্গে চাঁদার উৎপাত। এছাড়া সমাজ বিরোধীদের নানাবিধ দৌরাত্ম্য,
দয়ৌকার রয়াকার তয়ময় জফলা, উৎসবের দিনে মাথা চাড়া দিয়ে ওঠা। এছাড়া সমাজ বিরোধীদের নানাবিধ দৌরাত্ম্য, উৎসবের দিনে সেই সব দৌরাত্ম্য মাথা চাড়া দিয়ে ওঠা। এছাড়া ভক্তির পরিবর্তে এলো জাঁকজমক প্রিয়তা, তাই উৎসবের হাল হকিকত হাল হকিকত প্রাচীনের তুলনায় বর্তমানে কিছুটা ঋজু হয়ে আছে। হয়াকাল হাল হকিকত প্রাচীনের তুলনায় বর্তমানে কিছুটা ঋজু হয়ে আসছে। ধর্মের অনুষ্ঠানে বাংলাদেশের আকাশ বাতাস হয়ে ওঠে মুখরিত। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রভৃতি জাতির বাস এই বাংলায়। তাই বাংলায় ধর্মীয় উৎসবের বহার। সিদ্ধিদাতা গণেশের আরাধনা নিয়ে হিন্দুদের নববর্ষ আরম্ভ হয়। তারপর বিভিন্ন উৎসব, রাখি পূর্ণিমা, দোলযাত্রা, রথযাত্রা প্রভৃতি। বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা, মুসলমানদের মহরম, ঈদ, ঈদ আল ফেতর ইত্যাদি ধর্মীয় অনুষ্ঠান, খ্রিস্টানদের বড়দিন, গুড ফ্রাইডে ইত্যাদি, বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা। এই সমস্ত বিবিধ জাতির বিবিধ ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে বাংলা হয়ে ওঠে উৎসব মুখরিত। এবার সামাজিক উৎসব। বাংলাদেশে দেশ সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ, তাই বাংলা সামাজিক উৎসব হয়ে উঠেছে হৃদয়ে হৃদয়ে বন্ধনের উৎসব। এই উৎসবের মধ্যে কি অফুরন্ত শক্তি, কি আশ্চর্য তার প্রাণ প্রাচুর্য! অন্নপ্রাশন, উপনয়ন, বিবাহ, শ্রাদ্ধ শান্তি, জামাই ষষ্ঠী, ভাতৃদ্বিতীয়া ইত্যাদি এইসব উৎসবের মধ্যে পড়ে। এই উৎসবের মধ্যে দিয়ে বঙ্গ সংস্কৃতি আসল রূপটি প্রকট হয়ে ওঠে। ধর্মীয় সামাজিক উৎসব ছাড়াও রয়েছে জাতীয় উৎসব। এই উৎসব জাতিকে করেছে উজ্জীবিত। 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবস ও 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, এছাড়া 25শে বৈশাখ ও 23শে জানুয়ারি সমগ্র ভারতেই লাভ করেছে জাতীয় মর্যাদা। ঋতুভিত্তিক উৎসব। ষড়ঋতুর বৈচিত্র্যে বাংলা প্রকৃতি যে রূপ পরিবর্তন হয়, প্রকৃতিতে রূপের পরিবর্তন হয়। শরৎকালে শারদোৎসব, অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসব, পৌষ মাসে নানা জায়গায় জমে ওঠে পৌষ মেলা, ফাল্গুন মাসে দোল খেলা, তারপর চৈত্র বৈশাখে গাজনের বাজনা বাজিয়ে পুরাতন বিদায় নেয়, নতুন আগমন ঘটায়। বাঙালির উৎসবের দিকে দিকে আজ উড্ডীয়মান বাঙালির উৎসব দিকে দিকে আজ উড্ডীয়মান, তাদের চিন্তাধারা কর্মে দোলা দেয় উৎসবের আনন্দ, কিন্তু সেই আনন্দকে ধরে রাখা আজ হয়ে উঠেছে কষ্টসাধ্য। অতীতের ভরপুর জীবন আজ আর নেই। আজ দিকে দিকে সমস্যা, জটিলতা ও রাজনৈতিক অস্থিরতা। আজ শুধু উৎসবের প্রতিযোগিতা, কে কত বড় প্যান্ডেল করবে, মণ্ডপ করবে, তারই প্রতিযোগিতা। তাই উৎসবের মধ্যে নেই অতীতের সেই অন্তরঙ্গ সুহৃদয়তা। উৎসব আজ বহিরঙ্গ বিলাসে মদমত্ত। তাই আমাদের জিজ্ঞাসা, অতীতের সেই সুন্দর উৎসবের দিনগুলো কি আর কখনো ফিরে আসবে? একটি বৃদ্ধাশ্রমের আত্মকথা, ICSE 2012। প্রতিটি জিনিস প্রতিষ্ঠান প্রতিটি প্রতিষ্ঠান জিনিসের মানুষের আত্মকাহিনী আছে। একটি গাছের আত্মকথা, একটি পোড়া মন্দিরের আত্মকথা, একজন হকারের আত্মকথা, একটি সেতুর আত্মকথা, সবই দেখা যায়, কিন্তু বৃদ্ধাশ্রমের আত্মকথাই প্রথম শুনলাম। তবে দু একটি বৃদ্ধাশ্রমে গেছি, আমার পরিবার পরিজন আত্মীয়দের সঙ্গে দেখা করতে। সেই সূত্রে বৃদ্ধাশ্রম সম্পর্কে অনেক কথা শুনেছি। তবে একটি বৃদ্ধাশ্রমের কথা আমার বিশেষ করে মনে পড়ছে, তার জবানিতেই তার কথা জানাচ্ছি। আমি একটি বৃদ্ধাশ্রম, গঙ্গার তীরে পেনেটিতে আমার অবস্থান। স্বর্গীয় গুরু সদয় বন্দ্যোপাধ্যায় বৃদ্ধদের দুরবস্থার কথা ভেবে আমার প্রতিষ্ঠান করেন। তখন তার সামর্থ্য বেশি ছিল না, তাই কোনো রকম 6খানা বেডরুম, একটি রান্নাঘর, দুটি বাথরুম ও একটি খাবার ঘর নিয়ে আমার পথ চলা শুরু।
খাবার ঘরেই একটি আলমারিতে কিছু গল্পের পুরনো বই, একটি রেডিও, কারণ তখনও টিভি আসেনি, ছাড়া প্রায় আর কিছুই ছিল না। খবরের কাগজে বিজ্ঞাপন বের হতেই ফোন আসতে থাকে, মাসিক খরচা কত, বাৎসরিক খরচা কত, লাইফ টাইম কত দিতে হবে, ডাক্তারি সাহায্য পাওয়া যায় কি না, আরও কত কি। প্রথমে যিনি এখানে এলেন তিনি একজন অশীতিপর তালবস্যয় দীর্ঘই তয়হস্যই অশীতিপর বৃদ্ধা। হুম। আচ্ছা, প্রথমে যিনি এলেন তিনি একজন অশীতিপর বৃদ্ধ। তালবস্যয় দীর্ঘই তয়হস্যই পর অশীতিপর বৃদ্ধ। নাম দীপেন বিশ্বাস, ছেলে বিদেশে থাকে, এখন দেখাশোনার কেউ নেই, তাই বৃদ্ধ পিতাকে বৃদ্ধাশ্রমে রেখে নিশ্চিন্তে জীবন কাটাতে চায়। টাকা দিয়েই সব দায়িত্ব শেষ বলেই এদের বিশ্বাস। এরপর আসেন আরও একজন বৃদ্ধ, সংসারের তিনকুলে তার কেউ নেই, দুঃসম্পর্কের একজন ভাইপো তাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছেন, নাম অতীন বন্দ্যোপাধ্যায়। এরপর যতদিন গেছে বৃদ্ধাশ্রমে নানা বাসিন্দারা এসেছেন, সকলেই এরা সংসারে অবাঞ্ছিত, অবয়াকার ইয় ছয় হস্যই ত। সংসারে এদের কোনো প্রয়োজন নেই, বউ ছেলের কাছে এদের অনেকেরই প্রয়োজন ফুরিয়েছে। এরা সকলেই এখন এই বৃদ্ধাশ্রমকে তাদের বাড়ি ঘর বলে মনে করেছে। মালিক সকলকেই কাজের ভাগ করে দিয়েছেন, যে রান্না বান্না করতে পারে তাকে রান্নার ভার, কারোর উপর টিফিনের ভার, আবার কারোর উপর রাত্রের খাবারের ভার, কারোর উপর বা বিকেলের চা ও টিফিনের ভার। তবে সামর্থ্য অনুযায়ী সবাই সবাইকে সাহায্য করে থাকে। সকালের চা প্রাতরাশের পর কেউ বাগানে সবজি গাছে জল দেয়, কেউ কুটনো কোটে, কেউ আবার রিক্সা করে বাজার যায়, বাজার করে নিয়ে আসে। আর যারা কোনো কাজ করতে পারে না তারা বসে বসে বই পড়ে, রেডিও শোনে, খবর শোনে। দুপুরের খাওয়া দাওয়ার পর অনেকেই একটু গড়িয়ে নেয়, বিকেলে চা খেয়ে সকলে মিলে গল্পগুজব করে, তারপর রাতের খাবার খেয়ে শুয়ে পড়ে, তারপর আবার একটা সকাল। এইভাবে প্রায় 10-15 বছর পর আমার কলেবর বৃদ্ধি পায়। আমি একটি তিনতলা বাড়ি, ঘরের সংখ্যা 12। 10-15 বছর পর আমার কলেবর বৃদ্ধি পায়। আমি একটি তিনতলা বাড়ি, ঘরের সংখ্যা 12, এর মধ্যে বৃদ্ধাশ্রমে তৈরি হয়েছে একটি পাঠাগার, দৈনিক 2-3টি কাগজ আসে এখানে, দুপুরে বিকেলে ও সন্ধ্যায় অনেকেই লাইব্রেরিতে সময় কাটায়। একজন ডাক্তার প্রতিদিন সন্ধ্যায় একবার করে আবাসিকদের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে যায়। ইতিমধ্যে টিভি এসেছে, সন্ধেবেলা সেখানেই ভিড় জমে বেশি, নানা সিরিয়ালে মশগুল থাকে আমার আবাসিকরা। ইতিমধ্যে বেশ কয়েকজনের মৃত্যুও হয়েছে, আবার কিছু নতুন বোর্ডার এসেছে। অনেকের আত্মীয় স্বজন সপ্তাহে একবার করে দেখতে আসে, পরে সেটা মাসে একবার গিয়ে দাঁড়ায়। কারো আর কোনো আত্মীয় স্বজন না থাকায় কেউই দেখতে আসে না। মাঝে মাঝে উৎসব উপলক্ষে ঘরোয়া অনুষ্ঠান হয়, কেউ আবৃত্তি করে, কেউ আবার গান গায়, কেউ আবার গল্প পাঠ করে। আবাসিকদের পুজোর সময় মালিক সকলকে নতুন জামা কাপড় দেন, বাস বাসে করে তাদের ঠাকুর দেখতে নিয়ে যায়, দশমীতে ছাদ থেকে গঙ্গায় বিসর্জন দেখার ব্যবস্থা করে, কোলাকুলি করে আবাসিকরা মিষ্টিমুখ করে আনন্দে কাটায়। দেখে বোঝার উপায় থাকে না যে এরা কারোর আত্মীয় নয়। আমার বয়স প্রায় 40, এর মধ্যে কত আবাসিক এলো, কত আবাসিক কোথায় চলে গেল কেউ তার হিসেব রাখেনি। এভাবে আমার দিন কাটছে। আমার মালিকের মৃত্যু হয়েছে, তার ছেলে এখন নতুন মালিক। এভাবে হাত বদল হতে হতে কতদিন চলবে কে জানে। নতুন পরিবর্তনের আশায় দিনগুলি, কিন্তু কিছু কি ঘটবে? রাতের রেলগাড়ির আত্মকথা। আমি একটি রাতের রেলগাড়ি, এটা 2011, ICC 2011। আমি একটি রাতের রেলগাড়ি, আমার যাত্রা রাত্রিতে, আমার জীবন কালো রাত্রের খামে মোড়া, আমার শৈশব, আমার যৌবন, আমার বার্ধক্য সবই রথের অন্ধকারে কেটেছে। অবশ্য মাঝে মাঝে এখানে যে হঠাৎ আলোর ঝলকানি আসে না তা একেবারেই নয়, তবে তা খুব অল্প সময়ের জন্য।
সেই হঠাৎ আলোর ঝলকানি শুধুমাত্র আমার আধারকেই বাড়িয়ে দেয়, কমায় না। আমার যাত্রাপথ হাওড়া স্টেশন থেকে পুরী পর্যন্ত প্রতিদিন নির্দিষ্ট পথে আমি ছুটে চলি। সে চলার মধ্যে কোনো বৈচিত্র্য নেই। রাত্রি 11টার পরে আমার যাত্রা শুরু হয়। হাওড়া স্টেশনে আলো ঝলমল পরিবেশ আমার বেশ ভালো লাগে। বহু যাত্রী তাদের লটবহর নিয়ে স্টেশন প্ল্যাটফর্মে যাতায়াত করে, কম্পার্টমেন্ট খোঁজ করে। খুঁজে পেলে আপন আপন কম্পার্টমেন্টে উঠে পড়েই বিছানা পেতে শোবার আয়োজন শুরু করে দেয়। কারণ সকলেই বাড়ি থেকে খাওয়া দাওয়া সেরে আসে। আস্তে আস্তে সময় ঘনিয়ে আসে, গার্ডের হুইসেল বাজে, সামনে সবুজ সংকেত দেখে আমার চলা শুরু হয়ে যায়। রাত্রের অন্ধকারে খান খান করে আমি এগিয়ে চলি। রাত্রের অন্ধকার খান খান করে আমি এগিয়ে চলি। চারদিকে ঘোর অন্ধকার, মাঝে মাঝে স্টেশন একটু আধটু টিমটিমে আলো, দু একজন যাত্রী আর দু চারজন হকার ছাড়া আর কাউকে দেখতে পাই না। তবে সব স্টেশনে থামতে হয় না। হাওড়া ছাড়ার পর 1.5 ঘন্টা পর খড়গপুর স্টেশন, সেখানেই প্রথম থামা। কিছু যাত্রী নামে আর কিছু ওঠে, ওঠার সংখ্যাই বেশি। এরপর আবার চলা শুরু। নামার কথা না লেখাই ভালো, এতটুকু ডিস্টেন্সের মধ্যে নামা যায় না। এরপর আবার চলা শুরু। আমার সব যাত্রী তখন ঘুমে অচেতন। একমাত্র টিকিট চেকার, গার্ড ও গাড়ির ড্রাইভার ছাড়া সবাই গভীর ঘুমে অচেতন। এখন অন্ধকার আরো গাঢ়। আমার চলার গতিও বৃদ্ধি পায়, কারণ কাছাকাছি আর থামার কোনো স্টেশন নেই। এরপর একেবারে বালেশ্বর। বালেশ্বরে বেশ কিছু যাত্রী নামলেও ওঠার সংখ্যা কম। স্টেশনে পান, সিগারেট আর পুরি তরকারির দোকান ছাড়া সবই বন্ধ। অবশ্য দু চারটে কুকুর প্ল্যাটফর্মে ঘোরাঘুরি করে, আবার ফেলে দেওয়া খাবারের ঠোঙা নিয়ে মারামারি করে। বা বাস সে বাসের বাসরের পর বালাসরের পর আবার দু একবার থামতে হয়। বালেশ্বর হবে বয়াকার লয়েকার তালবস্বর ব রয়েকার র। বালেশ্বরের পর আর দু একবার থামতে হয়। সেখানে কিছু যাত্রী নামলেও ওঠার সংখ্যা নেই বললেই চলে। রাত্রির আবহাওয়াটা বেশ ভারী হয়ে ওঠে, নিস্তব্ধতা বাড়ে। আমি কিন্তু কোনো কিছুর পরোয়া না করে ছুটে চলি। মাঝে একটু জানান দিতে হয়, কারণ রাত্রির অন্ধকারে মানুষ পশু লাইন পার হয়। হুইসেল দিয়ে তাদের সাবধান করে দিই। তারপর আস্তে আস্তে ভোরের আলো ফোটে, পূর্ব দিকে বেশ আলো হয়ে ওঠে। আমিও আমার গন্তব্যস্থল পুরীতে পৌঁছে যাই। যাত্রীরা সবাই নেমে যে যার পথে চলে যায়। আমার কথা কেউ ভাবে না। আমি যে সারা রাত জেগে তাদের গন্তব্যস্থলে পৌঁছে দিই, আমার প্রতি তাদের কোনো কৃতজ্ঞতা নেই। এটা ভাবতেই আমার খুব কষ্ট হয়। আমি সারাদিন পড়ে থাকি, ধোয়াই ঝাড়াই পৌঁছাই হয় রাত্রির যাত্রীর জন্য, সবই আবার সেই যাত্রা। আইসিসি 2009, একজন প্রতিবন্ধী বালকের দিন যাপন। অর্ধ শতাব্দী পরেও ভারতবর্ষ আজ নানা সমস্যায় জর্জরিত। এইসব সমস্যার মধ্যে বেকার সমস্যা, প্রতিবন্ধী সমস্যা, রাস্তা সমস্যা, শিক্ষা সমস্যা অন্যতম। তবে ইদানিংকালে প্রতিবন্ধী সমস্যা ভারতের অন্যতম সমস্যা। আর সেই সমস্যায় প্রত্যক্ষভাবে জর্জরিত আমি। আমার নাম মহেশ মণ্ডল, বাড়ি হুগলি জেলার কোন্নগরে। ছেলেবেলা থেকেই পোলিও রোগে আক্রান্ত হয়ে আমি চল চলা শক্তি আমার চল শক্তি রহিত। সারাদিন একটা একটা 4 চাকাযুক্ত সাইকেল গাড়িতে বসে থাকি। মানে বসে থাকতে বাধ্য হয়েছি, কারণ শিক্ষিত হয়েও সরকারি ঔদাসীন্যে আজও কোনো চাকরি জোগাড় করতে পারেনি। দয়াকার দন্তস্বয় দীর্ঘই দন্তনয় জফলা একার। ছেলেবেলায় সামাজিক কুসংস্কারের বলি হই আমি। পোলিও ওষুধ সময় মতো না খাওয়ানোয় দিন দিন অসুস্থ হয়ে শেষকালে চল চল শক্তিহীন হয়ে পড়ি। তারপর বহু ডাক্তার দেখিয়েও কোনো ফল হয় না। তাই ছেলেবেলা থেকে সাইকেল গাড়ি সম্বল করে স্কুলে গেছি, কলেজে গেছি। বিএ পাশ করার পর শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে বিএড কলেজে ভর্তি হই। বিএড পাশ করে ভাবলাম একটানা
একটা স্কুলে চাকরি জুটে যাবে, কিন্তু ঠিক সময় এমএসসি পরীক্ষা চালু হলো। পরীক্ষা পাস না করলে চাকরির আশা নেই। দেশের নানা জায়গায় নানা ট্রেনিং সেন্টার গড়ে উঠেছে, কিন্তু সেই সব সেন্টারে বহু শাখা এখানে ওখানে গজিয়ে উঠেছে। দেখা করলাম বেশ কয়েকটি সেন্টারের কর্ণধারের সঙ্গে, সবাই মুখ ফিরিয়ে নিল, কারণ টাকা পয়সা দেবার সামর্থ্য তো আমার নেই। অবশেষে গ্রামের একজন এসএসসি পাশ করা মাস্টারমশাইয়ের দ্বারায় কিছু নোটপত্র পেলাম, পথ খুঁজে পেলাম, প্রশ্নের ধরন জানতে পারলাম, দু একটা বইও পেলাম, পড়াশোনা করলাম পাস কোর্স লেভেলে। পরীক্ষার ফল বেরোলো, লিখিত পরীক্ষায় পাশ করলাম, তারপর মৌলিক পরীক্ষা, কিন্তু সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলাম না। তাই মাস্টার হওয়ারা আমার হয়ে উঠলো না। কাছাকাছি স্কুলগুলোতেও ঘোরাঘুরি করলাম, পঞ্চায়েত অফিসে গেলাম, কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিল। আমি কিন্তু তবুও হার মানিনি। স্টেশনের কাছেই একটা শেডের নিচে কাঁচা আনাজ নিয়ে বসি। আলু, পেঁয়াজ, পটল, উচ্ছে, লাউ, পেঁপে, টমেটো, শাকসবজি, কাঁচা লঙ্কা সবই রাখি। বাজারটা একটু দূরে, তাই কাছাকাছি বাড়িগুলো থেকে বহু লোক আমার কাছে সবজি কিনতে আসে। আমি সকাল থেকে বেলা 12টা পর্যন্ত সবজি বেচি, তারপর সামনের হোটেলে খেয়ে বাসায় ফিরি। একটা কাজের মাসি আছে, ঘরদোর মোছা, কাপড় চোপড় কেচে দেয়। বিকেলে আবার সবজি স্টলে আসি, বিক্রি বাটা সেরে বাসায় ফিরতে ফিরতে প্রায় 9টা বাজে। মাঝে মাঝে ডিমের তরকারি কিংবা মাংস রেঁধে দিয়ে যায়। রাত্রে খেয়ে দিয়ে একটু খবরের কাগজ পড়ি। এইভাবে আমার দিনগুলো কাটিয়ে দিচ্ছি। আর চাকরির জন্য কারো কাছে যাই না, কারোর উমেদারি করি না। আমি আমার হস্যৌ ময়কার দয়াকার রয় দীর্ঘই, কখনো রয় হস্যই, হস্যৌ ময়কার দয়াকার রয় হস্যই, উমেদারি। আমি আমার বাঁচার পথ নিজেই তৈরি করে নিয়েছি। একটা সাইকেল রিক্সা ঠিক করে রেখেছি, সেই আড়ত থেকে প্রতিদিন আলু, শাকসবজি সব এনে দেয় মহাজন। সপ্তাহের শেষে টাকা নিয়ে যায়। আমি স্বাধীনভাবে বাঁচতে চেয়েছিলাম, শিক্ষক হতে পারিনি, তাতে দুঃখ নেই, তবে স্বাধীনভাবে বাঁচতে পেরেছি। কারো ধার দয়া দাক্ষিণ্য নিয়ে বেঁচে থাকতে হয়নি। একটি জীর্ণ মন্দিরের আত্মকথা। আমার জন্ম বহুকাল আগে মহারাজ কীর্তিবর্মনের হাতে। মহারাজ কীর্তিবর্মন বহু টাকা ব্যয় করে আমার নির্মাণ কার্য সমাধা করেন। রাজস্থানী পাথরে আমার সারা শরীর মুড়ে দেন। আমার গায়ে নানা কারুকার্য নকশা তৈরি করান। ভিতরে প্রতিষ্ঠিত হন দেবী ভগবতী। মন্দিরের ভিতরের কাজও অপূর্ব। এটা আইসিসি 2008, একটি জীর্ণ মন্দিরের আত্মকথা। আমার জন্ম বহুকাল আগে মহারাজ কীর্তিবর্মনের হাতে। মহারাজ কীর্তিবর্মন বহু টাকা ব্যয় করে আমার নির্মাণ কার্য সমাধা করেন। রাজস্থানী পাথরে আমার সারা শরীর মুড়ে দেন। আমার গায়ে নানা কারুকার্য নকশা তৈরি করান। ভিতরে প্রতিষ্ঠিত হন দেবী ভগবতী। মন্দিরের ভিতরের কাজও অপূর্ব। সেখানে নানা কারুকার্য করা হয়। ছোট ছোট অজস্র মূর্তি মন্দিরের দেওয়ালে খোদাই করা হয়। গর্ভগৃহে যেখানে দেবী ভগবতীর মূর্তি স্থাপিত হয়, এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে প্রভাতের উদিত সূর্যের আলো দেবীর মুখের উপর পড়ে, সারা মন্দির আলোকিত হয়ে তুলত। মন্দিরের সামনে ছিল জলের ফোয়ারা। সন্ধ্যাবেলায় মন্দিরের চারপাশে দ্বীপ প্রজ্বলিত হলে অপূর্ব দেখাতো। অসংখ্য পুণ্যার্থী সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে আসত দেবীর আরতি করতে। দ্বীপের আলোয় চারদিক অপূর্ব হয়ে উঠত। সবুজ ঘাসের উপর অনেকে বসে গল্প করত, ছেলেমেয়েরা খেলা করত। সন্ধ্যাকালে মন্দির প্রাঙ্গণে অসংখ্য মানুষ মানুষের কাকলিতে মুখর হয়ে উঠত। সকাল সন্ধ্যায় ব্রাহ্মণ পুরোহিতের মন্ত্র উচ্চারণে আমার প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠত। রাজ রলনারা নানা উপাচার ডালায় সাজিয়ে নিয়ে আসতো। বহুক্ষণ ধরে পূজা পাঠ চলতো, সঙ্গে বাজনা বাদ্যি বাজতো, আরতির ঘণ্টা শোনা যেত বহু দূর থেকে। ভোগ রান্না হতো প্রতিদিন। অসংখ্য মানুষ এসে ভিড় করত, প্রসাদ পেত। কত গরিব দুঃখী যে দুবেলা প্রসাদ পেয়ে জীবিকা নির্বাহ করতো তার ঠিক নেই। আমাকে কেন্দ্র করেই গড়ে উঠেছিল অসংখ্য দোকানপাট। যাত্রীরা আসতো পুজো দিতে, তাদের থাকার জন্য তৈরি হয়েছিল যাত্রী নিবাস। আমাকে কেন্দ্র করে কত মানুষের জীবিকা নির্বাহ হতো তার ঠিক ঠিকানা নেই। অসংখ্য মানুষের আগমনে তাদের হাস্যে কলহাস্যে
আমার গঠন শৈলীর তরফে আমার মনে মনে খুব গর্ব হতো। অসংখ্য মানুষের আগমনে, তাদের কলহাস্যে, আমার গঠনশৈলীর তারিফে আমার মনে মনে খুব গর্ব হতো। তারপর এলো আমার দুর্দিন। মুসলমান আক্রমণে কীর্তিবর্মন নিহত হলেন। পাঠানরা আমার দেহ ক্ষতবিক্ষত করল। চারদিকে শিল্প সৌন্দর্য ভঙ্গে চুরমার করে দিল। জনবসতির অধিকাংশই ধ্বংস হলো। কালে ভদ্রে দু একজন মানুষের দেখা পাওয়া যেত। তারপর দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেছে। আজ আমার চারপাশে শুধু জঞ্জাল আর জঞ্জাল। রাতে মানুষ এ পথে আর আসে না। শিয়াল কুকুরের চিৎকার ছাড়া আর কিছুই শোনা যায় না। ধীরে ধীরে মানুষ আমার কথা ভুলে গেল। অতীতের সেই সব গৌরবময় দিনগুলোর কথা মনে পড়ল। বড়ই মানসিক কষ্ট পায়। তারপর হঠাৎ একদিন দেখি একজন সাহেব কিছু লোকজন নিয়ে আমার চারদিকে খোঁড়াখুঁড়ি শুরু করেছে। তাদের কথাবার্তা শুনে বুঝতে পারলাম আমার রক্ষণাবেক্ষণের জন্য সরকারি ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রত্যবিঘা পয়রাফলা তয়নত প্রণত প্রত্নতত্ত্ব বিভাগের পয়রাফলা তয়দন্ত ন ত তয় তয় ব বয়হস্যই ভয়াকার গয়কার র প্রত্নতত্ত্ব বিভাগের মানুষজন চারিদিকে বন জঙ্গল পরিষ্কার করে আমাকে আমার পুরনো রূপ ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে। এই কথা ভেবে আমার খুবই আনন্দ হচ্ছে যে আমার আবার প্রাণগণ মানুষের কোলাহল কাকলি কল কাকলিতে পূর্ণ হয়ে উঠবে, কিন্তু কবে তা জানি না। তবে ভবিষ্যতের উজ্জ্বল দিনের কথা ভেবে আমি বেশ আনন্দেই আছি।